কল্পনা করুন তো আপনি একটা বিশাল লাইব্রেরিতে ঢুকেছেন, হুম। কিন্তু সেখানে সারি সারি উঁচু কাঠের শেলফ বা ধরুন থরে থরে সাজানো পুরনো বইয়ের সেই ভ্যাপসা গন্ধটা নেই। হ্যাঁ, মানে সাধারণ লাইব্রেরির যে ট্রেডিশনাল চিত্রটা আমাদের মাথায় থাকে আর কি। একদম। বরং আপনার সামনে এক বিশাল খোলা জায়গা, মানে ছাদের উপর, আর সেখানে মেঝেতে বিছানো আছে কৃত্রিম সবুজ ঘাস। সেখানে রোদ পোহাতে পোহাতে একদল শিক্ষার্থী পড়ছে। ও আচ্ছা, বেশ অন্যরকম একটা দৃশ্য। তাই না? একটু এগোতেই আপনি দেখলেন একটা লাইব্রেরি ক্যাফে, আর তার ঠিক পাশেই বিশাল আকারের সব সবুজ দোতলা কিউবিকল বা পড। পড বলতে ওই স্পেসশিপের মতো যেগুলোর ভেতরে ঢোকা যায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই রকম। সেই পডের ভেতরে গদির মতো বিছানো জায়গায় কেউ শুয়ে ল্যাপটপে কাজ করছে, আবার কেউ কেউ পাশে রাখা ঝুলন্ত দোলনা চেয়ারে দুলতে দুলতে বই পড়ছে। বাহ, শুনে তো মনে হচ্ছে সিলিকন ভ্যালির কোনো অত্যাধুনিক টেক স্টার্টআপের হেডকোয়ার্টার। ঠিক বলেছেন। কিন্তু মজাটা হলো, এটি কোনো টেক কোম্পানি নয়, এটি আসলে একটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। যারা শুনছেন তাদের সবাইকে আজকের এই গভীর আলোচনায় স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের এই ডিপ ডাইভের মূল ভিত্তি হল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বা সংক্ষেপে DIU এর একটি স্লাইড প্রেজেন্টেশন। রাইট। আর এই প্রেজেন্টেশনটা মূলত ২০২৬ সালের গ্রীষ্মকালীন সেমিস্টারের, তাই তো? একদম। প্রেজেন্টেশনটার নাম হল লাইব্রেরি লিটারেসি সেশন সামার 2026.ppt। এই স্লাইডগুলো মূলত নতুন শিক্ষার্থীদের লাইব্রেরি ওরিয়েন্টেশনের জন্য তৈরি করা। তো আজকের এই আলোচনার মূল লক্ষ্যটা আসলে কি দাঁড়াচ্ছে? লক্ষ্যটা হলো এই সোর্স মেটেরিয়ালগুলো বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করা যে ঠিক কিভাবে একটি লাইব্রেরি শুধুমাত্র বইয়ের গুদাম থেকে বেরিয়ে এসে একটি অত্যাধুনিক জ্ঞান চর্চা কেন্দ্র আর ডিজিটাল পোর্টালে পরিণত হলো। মানে লাইব্রেরির পুরো কনসেপ্টটাই যে পাল্টে যাচ্ছে, সেটার পেছনের বিজ্ঞান আর মনস্তত্ত্বটা আমরা আজ এক্সপ্লোর করব। ঠিক। তো চলুন বিষয়টা একটু বিস্তারিতভাবে খুলে বলি। প্রেজেন্টেশনের প্রথম দিকের স্লাইডগুলোতে আমরা কিছু পরিচিত জোন দেখতে পাই। ট্র্যাডিশনাল জোনগুলো, রাইট। হ্যাঁ, যেমন ধরুন একটা সাধারণ সাইলেন্ট জোন, তারপর স্ট্যাক এরিয়া যেখানে মূল বইগুলো রাখা থাকে, এছাড়া ফ্যাকাল্টি এবং অ্যাডমিন জোন, আর পিরিয়ডিক্যাল এবং রিসার্চ জোন। এগুলো তো বেশ স্ট্যান্ডার্ড। রিসার্চ জোনে নিশ্চয়ই কিউবিকল করা আছে। হ্যাঁ, রিসার্চ জোনে বেশ সুন্দর সারি সারি কিউবিকল আছে, কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে অন্য জায়গাগুলোতে। আচ্ছা, আমি শুরুতেই যে কৃত্রিম ঘাসের কথা বলছিলাম, সেই জায়গাটির নাম দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ নলেজ পার্ক, আর ওই যে দোলনা চেয়ার এবং শুয়ে পড়ার পরযুক্ত জায়গা, সেটার নাম মাইন্ড ম্যাপিং প্লেস। নামগুলো বেশ ইন্টারেস্টিং তো। শুধু তাই নয়, কবি নজরুম এডুপ্লেক্স নামে একটি আধুনিক ওরিয়েন্টেশন রুম আছে, যা দেখতে অনেকটা থিয়েটারের মতো। আবার কাঁচের দেয়াল ঘেরা আধুনিক মিটিং জোনও রয়েছে। মানে পুরো ইন্টেরিয়রটাই আসলে খুব ফিউচারিস্টিক। একদম তাই। এখন আমার প্রথম প্রশ্ন হলো, এত আরামদায়ক, খোলামেলা, কৃত্রিম ঘাস আর দোলনা চেয়ারের পরিবেশ কি সত্যি পড়াশোনায় সাহায্য করে? কেন, আপনার কি মনে হয়? মানে আমরা তো ছোটবেলা থেকে শিখে এসেছি যে সোজা হয়ে শক্ত কাঠের চেয়ার টেবিলে বসে না পড়লে আসলে পড়া মাথায় ঢোকে না বা মনোযোগ নষ্ট হয়। এখানে সবচেয়ে দারুণ বিষয়টা হলো, আমরা এতদিন যেভাবে ভেবে এসেছি যে সোজা হয়ে বসে থাকাই মনোযোগের একমাত্র উপায়, আধুনিক কগনিটিভ সায়েন্স বা স্নায়ুবিজ্ঞান আসলে ঠিক তার উল্টোটা বলছে। তাই নাকি? তার মানে শক্ত চেয়ারে বসে থাকার মধ্যে বৈজ্ঞানিকভাবে কোনো সমস্যা আছে? সমস্যাটা হলো কগনিটিভ লোড বা মস্তিষ্কের ওপর অতিরিক্ত চাপ। আচ্ছা। দেখুন, প্রথাগত লাইব্রেরিতে একটানা শক্ত কাঠের চেয়ারে ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা হয়ে বসে থাকলে আমাদের মস্তিষ্ককে পড়ালেখার পাশাপাশি শরীরের ভঙ্গি ঠিক রাখার জন্য বেশ কিছু এনার্জি বা শক্তি খরচ করতে হয়। ও আচ্ছা আচ্ছা, মানে ব্রেন একসাথে দুটো কাজ করছে। একদম তাই। আর এটি খুব দ্রুত শারীরিক ও মানসিক ক্লান্তি নিয়ে আসে। দীর্ঘ সময় ধরে ফোকাস ধরে রাখার জন্য, বা যেটাকে আমরা ডিপ ওয়ার্ক বলি, সেটির জন্য আমাদের মস্তিষ্কের মাঝে মাঝে বিরতি প্রয়োজন, চারপাশের পরিবেশের পরিবর্তন প্রয়োজন। রাইট। যারা শুনছেন তারা হয়তো নিজেদের ওয়ার্ক ফ্রম হোম সেটআপ বা নিজের পড়ার ঘরের কথা ভাবতে পারেন। আমরাও তো কাজ করতে করতে একঘেয়েমি কাটাতে অনেক সময় সোফায় বা বিছানায় গিয়ে বসি। হ্যাঁ,
একদম সেই মেকানিজমটা এখানে কাজ করছে। যখন একজন শিক্ষার্থী ওই শক্ত চেয়ার থেকে উঠে গিয়ে দোলনা চেয়ারে বসে বা ওই দোতলা পডে হেলান দিয়ে কোনো আর্টিকেলের কথা ভাবে, তখন তার শরীরের পেশিগুলো শিথিল হয়ে যায়। কিন্তু মস্তিষ্ক তখনও কাজ করতে থাকে। ঠিক, শরীর যখন আরামদায়ক অবস্থায় থাকে তখন মস্তিষ্ক অনেক বেশি সৃজনশীল চিন্তা করতে পারে। এই শিথিল অবস্থাটা নতুন কোনো আইডিয়া তৈরি করার জন্য, মানে ওই মাইন্ড ম্যাপিংয়ের জন্য অত্যন্ত কার্যকর। দারুণ একটা পয়েন্ট। হ্যাঁ, আধুনিক লাইব্রেরিগুলো এই পথেই হাঁটছে, যাতে ক্লান্তি দূর হয় এবং শিক্ষার্থীরা একঘেয়েমি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা লাইব্রেরিতে কাটাতে পারে। পরিবেশের এই মনস্তাত্ত্বিক দিকটা থেকে যদি আমরা একটু সরে আসি, একটি লাইব্রেরির মূল কাজ তো আসলে জ্ঞান আর ইতিহাসকে ধরে রাখা, তাই না? অবশ্যই, ইতিহাস সংরক্ষণ লাইব্রেরির একটা বড় দায়িত্ব। এই প্রেজেন্টেশনের স্পেশাল কর্নারগুলো কিন্তু সেই ইতিহাসেরই এক দারুণ প্রতিচ্ছবি। স্লাইডে আমরা দুটি বিশেষ কর্নারের ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, কি কি কর্নার? একটি হলো বাংলাদেশ কর্নার এবং অন্যটি হলো জুলাই কর্নার। ও, জুলাই কর্নার বেশ প্রাসঙ্গিক। হ্যাঁ, ছবিগুলোতে দেখা যাচ্ছে চমৎকার কাঠের শেলফে থরে থরে বই সাজানো, ফ্লোরে লাল রঙের কার্পেট বিছানো। শিক্ষার্থীরা সেখানে নিচু গোলাকার টেবিলে বসে পড়ছে। কার্পেটের ওপর হেলান দিয়ে পড়ার ব্যবস্থাও আছে নিশ্চয়ই। হ্যাঁ, কেউ কেউ কার্পেটের ওপরে বসেই পড়ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো সেখানে বসার জন্য বিশাল আকৃতির কিছু ফুটবল ডেকোরেশন রাখা আছে। মানে স্পেসটাকে খুব এনগেজিং করা হয়েছে। আসলে আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি, এই স্পেশাল কর্নারগুলো কিন্তু একটি লাইব্রেরির আত্মপরিচয় বহন করে। রাইট। এগুলো কেবল কিছু বইয়ের তাক নয়, বরং নির্দিষ্ট বিষয়ের ওপর কিউরেট করা কিছু আর্কাইভ। এখানে জুলাই কর্নার নামে যে নির্দিষ্ট জায়গাটি রয়েছে তা সম্ভবত দেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং রাজনৈতিক পটপরিবর্তনের ডকুমেন্টস বা বই রাখার জন্য তৈরি করা হয়েছে। হ্যাঁ, স্লাইডের তথ্য অনুযায়ী সেটাই মনে হচ্ছে। তবে বলে রাখি, আমাদের আজকের এই আলোচনার উদ্দেশ্য কোনো রাজনৈতিক পক্ষ নেওয়া নয়। আমরা শুধু প্রেজেন্টেশনে থাকা এই কর্নারগুলোর কথা নিরপেক্ষভাবে তুলে ধরছি। সমসাময়িক ইতিহাস সংরক্ষণের এটি একটি চমৎকার উদাহরণ বলে আমার মনে হয়। একদম ঠিক বলেছেন। আমরা যদি আর্কাইভ করার দর্শনের দিকে তাকাই, একটি লাইব্রেরির ভূমিকা শুধু ৫০ বা ১০০ বছর আগের অতীত নিয়ে পড়ে থাকা নয়, মানে বর্তমানকেও ধরে রাখা। হ্যাঁ, আমাদের চোখের সামনে যে ইতিহাস তৈরি হচ্ছে তার ডেটা, তার প্রকাশনা, তার দলিলগুলো সংরক্ষণ করাও সমানে জরুরি। অর্থাৎ ইতিহাসকে তার নিজের মতো করে কথা বলতে দেওয়া। কিন্তু সমসাময়িক ইতিহাস তো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাহলে এখনই সেগুলোর আর্কাইভ করা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ইতিহাস যখন ঘটে তখন তার প্রচুর কাঁচামাল বা ডেটা তৈরি হয়, যেমন ধরুন পত্রিকা, ছবি, ম্যাগাজিন বা তাৎক্ষণিক প্রকাশনা। হ্যাঁ, যেগুলো পরে হয়তো আর পাওয়াই যায় না। ঠিক, যদি এগুলোকে সাথে সাথে সংরক্ষণ করা না হয়, তবে কয়েক দশক পর সেই ইতিহাসের অনেক কিছুই হারিয়ে যায় বা বিকৃত হওয়ার ঝুঁকি থাকে। বুঝতে পারছি। এই ধরনের নির্দিষ্ট কর্নারগুলো পাঠক এবং ভবিষ্যতের গবেষকদের খুব সহজেই দেশের চলমান ইতিহাস এবং সাম্প্রতিক ইভেন্টগুলো সম্পর্কে জানতে সাহায্য করে। লাইব্রেরির কাজ কোনো রাজনৈতিক বা সামাজিক বিচার করা নয়। এর কাজ হল সমস্ত তথ্যগুলোকে একটি নিরপেক্ষ ছাতার নিচে সবার জন্য উন্মুক্ত রাখা। চমৎকার বিশ্লেষণ। স্থান এবং ইতিহাসের এই দর্শনের পর চলুন আমরা লাইব্রেরির লজিস্টিক্স আর নিয়মকানুনের দিকে তাকাই। এত সুন্দর একটা জায়গা পরিচালনা করতে হলে নিশ্চয়ই কিছু শক্ত নিয়মকানুন দরকার, তাই না? হ্যাঁ, এত বড় স্পেস মেনটেন করা তো আর মুখের কথা নয়। প্রথমে সময়ের কথায় আসি। প্রেজেন্টেশন অনুযায়ী সেমেস্টার চলাকালীন এই লাইব্রেরি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। আর উইকেন্ডে, মানে শুক্রবার? শুক্রবার খোলা থাকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে অফ সেমেস্টারে, অর্থাৎ যখন ক্লাস থাকে না, তখন শুক্রবার লাইব্রেরি সম্পূর্ণ বন্ধ থাকে। এটি বেশ স্ট্যান্ডার্ড একটা সময়সূচি। অফ সেমেস্টারের শুক্রবার বন্ধ রাখার বিষয়টা হয়তো লজিস্টিক্যাল অপটিমাইজেশন বা রিসোর্স বাঁচানোর একটা অংশ। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। এরপর আসি নিয়মকানুনের স্লাইডগুলোতে। ছবি দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কি কি করা যাবে আর কি কি করা যাবে না। আচ্ছা, রেস্ট্রিকশনগুলো কেমন? যেমন ধরুন, লাইব্রেরির ভেতরে ব্যাকপ্যাক বা ব্যাগ নিয়ে ঢোকা সম্পূর্ণ নিষেধ। মোবাইল ফোনে কথা বলা যাবে না, ধূমপান করা যাবে না, ফাস্ট ফুড বা বার্গার জাতীয় খাবার খাওয়া যাবে না। এগুলো তো বেসিক ডেকোরাম।
হ্যাঁ, আর উচ্চস্বরে আড্ডা দেওয়া বা গান বাজনাও সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ভেতরে ল্যাপটপ নিয়ে ঢোকা অনুমোদিত। এছাড়া স্কেল, পেন্সিল, কলম সমেত জিওমেট্রি বক্স বা স্টেশনারি আইটেম আনা যাবে। এই নিয়মগুলো মূলত পরিবেশকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য। লাইব্রেরিতে প্রচুর ফ্লেক্সিবল স্পেস থাকলেও শৃঙ্খলা বজায় না রাখলে পুরো জায়গায় তো বিশৃঙ্খল হয়ে পড়বে। একদম তাই। বই ধার নেওয়ার নিয়মের ক্ষেত্রেও বেশ কিছু নির্দিষ্ট গাইডলাইন আছে। যেমন আন্ডারগ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট ছাত্ররা 10 দিনের জন্য সর্বোচ্চ 4টি বই ধার নিতে পারে। তবে প্রজেক্ট রিপোর্ট এবং পিরিয়ডিক্যালস বা জার্নাল 30 দিনের জন্য 2টি নেওয়া যায়। আর ডিউ ডেট পার হয়ে গেলে হ্যাঁ, সেখানেও নিয়ম আছে। যদি কেউ সময় মতো বই ফেরত না দেয়, তাহলে প্রতিদিন 25 টাকা করে জরিমানা গুনতে হবে। প্রজেক্ট রিপোর্টের ক্ষেত্রে এই জরিমানা প্রতিদিন 5 টাকা। জরিমানার বিষয়টা তো আমরা সবাই কম বেশি জানি, এটা সব লাইব্রেরিতেই থাকে। ঠিক, কিন্তু এই প্রেজেন্টেশনের একেবারে শেষের দিকের একটি স্লাইড আমাকে বেশ অবাক করেছে। কি আছে সেই স্লাইডে? সেখানে বেস্ট লাইব্রেরি ইউজার অ্যাওয়ার্ড বা সেরা লাইব্রেরি ব্যবহারকারী পুরস্কারের কথা বলা হয়েছে। ও আচ্ছা, এই জায়গাটা আধুনিক প্রাতিষ্ঠানিক কাঠামোর একটি খুব ইন্টারেস্টিং কেস স্টাডি কিন্তু। হ্যাঁ, এবং এই পুরস্কার পাওয়ার মানদণ্ডগুলো বেশ কড়া। কোহা নামের একটি ডিজিটাল সিস্টেমের মাধ্যমে ট্র্যাক করা হয় যে একজন ছাত্র কতবার লাইব্রেরিতে চেক ইন এবং চেক আউট করেছে। মানে পুরো ডিজিটাল ট্র্যাকিং? একদম। এছাড়া ব্যবহারকারীর আচরণ কেমন ছিল, তারা নিয়মকানুন কতটা মেনে চলেছে, লাইব্রেরিতে ঠিক কতক্ষণ সময় কাটিয়েছে এবং সেকশন অফিসারদের মতামত কি, এই সব কিছুর উপর ভিত্তি করে অ্যাওয়ার্ড দেওয়া হয়। সব ডেটা এক জায়গায় করে তারপর মূল্যায়ন? হ্যাঁ, তবে এই পয়েন্টে এসে আমার একটা সিরিয়াস প্রশ্ন আছে। লাইব্রেরিতে কাটানোর সময় এবং মানুষের প্রতিটি আচরণ এভাবে ট্র্যাক করে অ্যাওয়ার্ড দেওয়া, এটাকে আপনি আধুনিক শিক্ষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি কোন দিকটা নিয়ে চিন্তিত? মানে অনেকেই তো মনে করতে পারেন যে এটি সবসময় এক ধরনের নজরদারি বা বিগ ব্রাদার সেন্সেশন তৈরি করছে, যেখানে আপনার প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করা হচ্ছে। এটা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আপনার এই কনসার্নটা বা সন্দেহটা খুবই যৌক্তিক। আধুনিক লাইব্রেরি ব্যবস্থায় বা যে কোনো ডিজিটাল ট্র্যাকিং সিস্টেমে এই বিতর্কটা এসেই যায়। রাইট। তবে আমরা যদি এর পেছনের বিহেভিয়ারাল ইকোনমিক্স বা আচরণগত অর্থনীতির দিকে তাকাই, তাহলে দেখব একে বলা হয় গেমিফিকেশন অফ এডুকেশন বা শিক্ষায় গ্যামিফিকেশন। গেমিফিকেশন? এই বিষয়টা তো মূলত ভিডিও গেমের ক্ষেত্রে শোনা যায়। লাইব্রেরিতে এর প্রয়োগ কিভাবে হচ্ছে? গেমিফিকেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে গেম ডিজাইনের বিভিন্ন উপাদান, যেমন ধরুন পয়েন্ট, ব্যাজ, লিডারবোর্ড বা পুরস্কার, এগুলো নন গেম বা সাধারণ পরিবেশে ব্যবহার করা হয়। আচ্ছা। এখানে লাইব্রেরি হলো সেই সাধারণ পরিবেশ। মানব চরিত্র স্বভাবতই পুরস্কারের প্রতি আকৃষ্ট হয়। অন্যদিকে জরিমানার ভয় মানুষকে নিয়ম মানতে বাধ্য করে। মানে গাজর আর লাঠি দুটোরই ব্যবহার? একদম। এই দুটি পদ্ধতি মিলিয়ে, অর্থাৎ একদিকে জরিমানার মাধ্যমে শৃঙ্খলা নিশ্চিত করা এবং অন্যদিকে অ্যাওয়ার্ডের মাধ্যমে ভালো অভ্যাসের স্বীকৃতি দেওয়া, আধুনিক লাইব্রেরিগুলো মানুষের আচরণকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসে। কিন্তু ধরুন কেউ যদি শুধু পয়েন্ট পাওয়ার জন্য বা অ্যাওয়ার্ড জেতার লোভে সারাদিন লাইব্রেরিতে বসে রইল, অথচ কোনো পড়াশোনা করল না, তাহলে কি এই সিস্টেম ম্যানিপুলেট করা সম্ভব নয়? হ্যাঁ, এটা একটা ভ্যালিড পয়েন্ট। এতে কি আসলেই পড়ার মান বাড়ছে, নাকি শুধু লাইব্রেরিতে ভিড় বাড়ছে? দেখুন, সিস্টেম ম্যানিপুলেশনের সুযোগ তো সব জায়গাতেই থাকে, কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে চিন্তা করলে এর মূল উদ্দেশ্য হল ফ্রিকশন বা জড়তা দূর করা। জড়তা দূর করা বলতে? মানে একজন ছাত্রের লাইব্রেরিতে আসার পেছনের প্রাথমিক মোটিভেশন হয়তো এই পুরস্কার জেতা হতে পারে, কিন্তু একবার যখন সে লাইব্রেরিতে প্রবেশ করে এবং পড়াশোনার সেই ইকোসিস্টেমে ঢুকে যায়, তখন চারপাশের পরিবেশ, সহপাঠীদের পড়াশোনা করতে দেখা আর হাতের নাগালে থাকা এত রিসোর্স তাকে ধীরে ধীরে পড়াশোনার দিকেই আকৃষ্ট করে। ও, বুঝতে পারছি। মানে পরিবেশের একটা প্রভাব তো পড়বেই। হ্যাঁ, এটাকে মনোবিজ্ঞানে অপারেন্ট কন্ডিশনিং বলা যেতে পারে। অর্থাৎ একটি বাহ্যিক পুরস্কারের মাধ্যমে একটি ইতিবাচক অভ্যাস গড়ে তোলা, যা একসময় মানুষের নিজস্ব স্বভাবে পরিণত হয়। আর ওই যে কোহা সিস্টেমের ট্র্যাকিং? হ্যাঁ, কোহা সিস্টেমের যে ট্র্যাকিংয়ের কথা বললেন, এটি আসলে সিসিটিভি ক্যামেরা দিয়ে ভুল ধরার জন্য নয়, বরং ডেটা ব্যবহার করে কে সবচেয়ে ভালো করছে তাকে পুরস্কৃত করার জন্য। দারুণ বলেছেন। অর্থাৎ
নজরদারির উদ্দেশ্য এখানে কাউকে শাস্তি দেওয়া নয়, বরং ভালো কাজের মূল্যায়ন করা। এই প্রযুক্তি এবং ডেটার কথা যখন এলোই, তখন চলুন আমাদের আলোচনার সবচেয়ে বিস্ময়কর অংশে প্রবেশ করি। নিশ্চয়ই। একটি স্লাইড আছে যার নাম লাইব্রেরি কালেকশন। আমরা সচরাচর ভাবি যে একটা লাইব্রেরি কত বড় তা নির্ভর করে সেখানে কতগুলো বুকশেলফ বা বইয়ের তাক আছে তার ওপর। হ্যাঁ, সাধারণ হিসাব তো সেটাই। কিন্তু এই স্লাইডটিতে যে পরিসংখ্যান দেয়া আছে তার রীতিমতো অবিশ্বাস্য। সংখ্যাগুলো নিশ্চয়ই এই যুগের ডিজিটাল বিবর্তনকে খুব স্পষ্টভাবে তুলে ধরছে। একদমই তাই। স্লাইড অনুযায়ী এই লাইব্রেরির মোট কালেকশন হল প্রায় 11,47,993টি। বাপরে, বিশাল সংখ্যা। হ্যাঁ, এত বিশাল একটি সংখ্যা, কিন্তু আসল ম্যাজিকটা হলো এর অনুপাতে। এই বিশাল সংখ্যার মধ্যে হার্ড কপি বা ছাপানো বইয়ের সংখ্যা মাত্র 1,18,160টি। আচ্ছা। মানে ফিজিক্যাল বইয়ের সংখ্যা 1 লাখেরও কিছু বেশি, কিন্তু বাকি প্রায় 10,29,773টি উপাদানই হল ই-রিসোর্স বা ডিজিটাল কপি। এই পরিসংখ্যানটি কিন্তু আজকের আলোচনার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আমি আরেকটু বিস্তারিত ডেটা দিচ্ছি। ফিজিক্যাল বই আছে 95,285টি। অন্যদিকে ই-বুকের সংখ্যা 3 লাখেরও বেশি। আচ্ছা। এছাড়াও রয়েছে 3.5 লাখেরও বেশি জার্নাল আর্টিকেল, 43,500 ই-জার্নাল এবং 29,519টিরও বেশি প্রজেক্ট ও থিসিস পেপার। বিশাল এক আর্কাইভ বলা যায়। এখন আমার প্রশ্ন হলো, যখন একটি লাইব্রেরির এত বিশাল অংশ ডিজিটাল হয়ে যায়, তখন সেই লাইব্রেরি পরিচালনার ধরন কিভাবে বদলে যায়? কারণ স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে এই বিশাল সংগ্রহ পরিচালনার জন্য একটি বড় টিম কাজ করছে। হ্যাঁ, কারণ শুধু বই সেলফে রাখলেই তো আর হলো না। ঠিক। এই টিমের প্রধান বা লাইব্রেরিয়ান হলেন ড. মোমন খান। এছাড়াও আছেন অ্যাডিশনাল লাইব্রেরিয়ান ড. সৈয়দ রবিউল বাশার। আবার স্লাইডে গোলাপি হিজাব পরিহিত একজন কর্মকর্তার ছবি দেওয়া আছে, যার নাম মিস মাফরুহা আক্তার। তিনি হলেন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। এই মানুষগুলোর কাজ তো এখন আর শুধু বইয়ের তাকে ধুলো ঝাড়া বা বই ইস্যু করা নয়, তাই না? একদমই তাই। এই টিমটি মূলত তথ্য ব্যবস্থাপক বা নলেজ ম্যানেজার হিসেবে কাজ করছে। আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম যে লাইব্রেরি আর শুধু বইয়ের গুদাম নেই। রাইট। ডিজিটাল রিসোর্সের দিকে এই বিশাল ঝোঁক প্রমাণ করে যে আজকের দিনের লাইব্রেরি আর শুধুমাত্র জ্ঞান সংরক্ষণ করার জায়গা নয়, বরং জ্ঞান অ্যাক্সেস বা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় পোর্টাল। জ্ঞান সংরক্ষণের চেয়ে জ্ঞান অ্যাক্সেস করা, এই জায়গাটা যদি আরেকটু গভীরে গিয়ে ব্যাখ্যা করেন। এত বিশাল ডিজিটাল ডেটার সাথে শিক্ষার্থীরা কিভাবে সংযোগ স্থাপন করে? দেখুন, পুরনো দিনের লাইব্রেরিতে একটি বইয়ের হয়তো 5টা কপি থাকত। যদি 5 জন ছাত্র সেই বই নিয়ে যায়, তবে ষষ্ঠ জনকে দিনের পর দিন অপেক্ষা করতে হতো। হ্যাঁ, আমাদের স্টুডেন্ট লাইফে তো এমন অনেক হয়েছে। ঠিক। আর লাইব্রেরি ভবন চাইলেই তো রাতারাতি বড় করা যায় না, জায়গা সবসময় সীমিত। কিন্তু ই-রিসোর্স বা ক্লাউড বেসড কালেকশনের কারণে সেই সীমাবদ্ধতা আর নেই। মানে জায়গা বাজানোর একটা বড় সুবিধা। একদম। আপনি যদি 3 লাখ ই-বুক বা 3.5 লাখ জার্নাল আর্টিকেল ফিজিক্যাল ফর্মে রাখতে চান, তবে কয়েকটা বিশাল ভবনের দরকার হতো। এখন সেটা একটি সার্ভারে আছে। বিষয়টাকে আপনি নেটফ্লিক্সের অ্যালগোরিদমের সাথে তুলনা করতে পারেন। ও, নেটফ্লিক্সের সাথে লাইব্রেরির তুলনা, এটা দারুণ ইন্টারেস্টিং। কিভাবে? নেটফ্লিক্সে যেমন হাজার হাজার সিনেমা থাকে, কিন্তু তাদের আসল শক্তি হল আপনি যেটা খুঁজছেন সেটা কত দ্রুত আপনার সামনে এনে দিতে পারে। রাইট। এই লাইব্রেরি কর্মকর্তারাও ঠিক একই কাজ করছেন। তারা 11 লাখ রিসোর্সের মধ্যে একটি নিখুঁত ডেটাবেস এবং সার্চ ইঞ্জিন তৈরি করছেন, যেন একজন গবেষক বা শিক্ষার্থী তার প্রয়োজনীয় থিসিস বা জার্নালটি কয়েক সেকেন্ডের মধ্যে খুঁজে পান। ওয়াও! অসংখ্য শিক্ষার্থী একই সময়ে একই বই পড়ার সুযোগ পাচ্ছে। ডিজিটাল রূপান্তরের ফলে একদিকে যেমন প্রচুর ফিজিক্যাল জায়গা বাঁচানো গেছে, অন্যদিকে তথ্যের আদান প্রদান হয়ে উঠেছে বিদ্যুতের মতো দ্রুত। তার মানে এই যে আমরা লাইব্রেরির ভেতরে এত আরামদায়ক স্পেস, দোলনা চেয়ার বা কৃত্রিম ঘাসের পার্ক দেখলাম, এর একটা বড় কারণ হলো ফিজিক্যাল বইয়ের শেলফগুলো সরিয়ে ফেলে মানুষের বসার জায়গা তৈরি করা হয়েছে। আপনি একদম নিখুঁত একটি যোগসূত্র তৈরি করেছেন। আচ্ছা। হ্যাঁ, যখন আপনার 10 লাখের বেশি রিসোর্স ইন্টারনেটে বা সার্ভারে থাকে, তখন আপনার মূল কাজ আর বইকে পাহারা দেওয়া নয়। আপনার মূল কাজ হলো মানুষকে সেই সার্ভার পর্যন্ত যুক্ত হওয়ার জন্য একটি বাধাহীন, আরামদায়ক এবং ফোকাসড পরিবেশ দেওয়া। অসাধারণ একটা কনসেপ্ট।
আপনি তাদের মনোযোগ ধরে রাখার জন্য সেই ফ্লেক্সিবল স্পেসগুলো তৈরি করছেন। কি চমৎকার একটা জার্নি। আমরা আজকের এই বিশ্লেষণমূলক আলোচনায় দেখলাম যে কিভাবে একটি আধুনিক বিশ্ববিদ্যালয় লাইব্রেরি তার প্রথাগত ধারণা ভেঙে নতুন যুগের সাথে সম্পূর্ণ খাপ খাইয়ে নিয়েছে। হ্যাঁ, এটা একটা পুরো প্যারাডাইম শিফট। রবীন্দ্রনাথ নলেজ পার্কের কৃত্রিম ঘাস এবং মাইন্ড ম্যাপিং পড কিভাবে আমাদের কগনিটিভ লোড কমিয়ে মনোযোগ বাড়ায় তা আমরা জানলাম। দেশের চলমান ইতিহাসকে জুলাই কর্নারের মতো স্পেসে তাৎক্ষণিকভাবে আর্কাইভ করার গুরুত্ব বুঝলাম। এবং গেমিফিকেশন কিভাবে কাজ করে সেটাও আমরা এক্সপ্লোর করলাম। একদম। ডেটা ট্র্যাক করে গ্যামিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের একটি ইতিবাচক অভ্যাসের মধ্যে নিয়ে আসা এবং পরিশেষে 11 লাখেরও বেশি কালেকশনের এক বিশাল ডিজিটাল পোর্টালে পরিণত হওয়া সবকিছুই একটি সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক বিবর্তনের অংশ। এবং এই বিবর্তন আমাদের বারবার মনে করিয়ে দেয় যে শিক্ষার পদ্ধতি এবং মাধ্যম প্রতিনিয়ত পরিবর্তনশীল। সে পরিবর্তনের সাথে তাল মেলাতে শুধু প্রযুক্তি নয়, প্রাতিষ্ঠানিক অবকাঠামোকেও মানসিকভাবে প্রস্তুত হতে হয়। একদমই তাই। তবে আজকের এই দারুণ আলোচনা শেষে এই প্রেজেন্টেশনের সমস্ত ডেটা এবং ডিজিটাল সুযোগ সুবিধার কথা মাথায় রেখে একটি খুব অদ্ভুত প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, কি প্রশ্ন সেটা? আমরা দেখলাম যে লাইব্রেরির মোট কালেকশনের প্রায় 90% উপাদানই এখন ক্লাউডে বা ইন্টারনেটে অবস্থান করছে। যদি পরিস্থিতি এমন হয় যে আগামী কয়েক দশকের মধ্যে শতভাগ বই এবং জার্নাল ডিজিটালাইজড হয়ে যাবে, তবে বিশাল জায়গা জুড়ে থাকা এই ফিজিক্যাল বা বাস্তব লাইব্রেরি ভবনের আসলে কাজ কি হবে? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়। ভবিষ্যতে লাইব্রেরি কি তাহলে আর বই রাখার কোনো জায়গাই থাকবে না? হয়তো ভবিষ্যৎ লাইব্রেরিতে কোনো বই থাকবে না, শুধু মানুষ আর টেকনোলজি থাকবে। হ্যাঁ, এটি হবে শুধুই মানুষের ফোকাস বা মনোযোগ বৃদ্ধি, দলবদ্ধ কাজ এবং সবুজ মাইন্ড ম্যাপিং পডে শুয়ে দোলনা চেয়ারে দুলতে দুলতে অসীম ডিজিটাল জগতে হারিয়ে যাওয়ার জন্য তৈরি একটি নিখুঁত মনস্তাত্ত্বিক স্থাপত্য। চমৎকার একটা থট এক্সপেরিমেন্ট। যারা শুনছেন তাদের সবার জন্যই এই ভবিতব্য একটি দারুণ চিন্তার খোরাক হতে পারে। এই প্রশ্নটি আপনাদের জন্যই রেখে গেলাম। আজ এ পর্যন্তই। আগামীতে এমন আরও চমৎকার কোনো ডিপ ডাইভ নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই।